হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা হলিউড সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে জুরার নম্বর 2। এটা এই বছর সিনেমাটা রিলিজ হয়েছে। তো জুরার মানে আপনারা সবাই জানেন জুরি মেম্বার্সদেরকে বলা হয়। তো কোর্টে আর কি একটা জুরির টিম থাকে, 12টা জুরি মেম্বার্স থাকেন। তো তাদের প্রত্যেককে আর কি জুরার বলা হয়। তাদের প্রত্যেকের নামের পাশে নম্বর থাকে, জুরার 1, জুরার 2, জুরার 3। তো জুরার 2 সিনেমাটার নাম, তার মানে জুরার নম্বর 2 এই ছেলেটা হচ্ছে এই সিনেমার মেন প্রোটাগনিস্ট। তো এবার প্লটে চলে আসছি। তো একটা মানে কম বয়সী ছেলে আছে। সে মানে যাই হোক, সে এখন আর কি চাকরির খোঁজে আছে। তো 1 বছর আগে সে অনেক কষ্ট করে রিহ্যাবে গিয়ে গিয়ে সে নিজেকে মদের নেশা থেকে আর কি ছাড়িয়েছে। তো সে এখন হ্যাপিলি ম্যারিড, তার একজন স্ত্রী রয়েছেন। তিনি এই মুহূর্তে প্রেগনেন্ট আছেন। তার এবারে কিছুদিনের মধ্যে বাচ্চা ডেলিভার হবে হবে করছে, এমন একটা আর কি অবস্থা। তো সে একটা জুরারে চাকরি পেল জর্জিয়া হাইকোর্টে। তো ওই কোর্টে কিন্তু একটা কেস উঠেছে, একটা হোমিসাইডের কেস। একটা মেয়ে আছে কেন্ডল কার্টার। তো একদিন রাত্রে মানে 1 বছর আগে রাত্রে একটা ব্রিজের তলায় সেই মেয়েটা মারা যায়। পরের দিন সকালে সেই মেয়েটার লাশ পাওয়া যায়। অ্যান্ড প্রাথমিক অনুমান অনুযায়ী ওই মেয়েটাকে ব্রিজ থেকে ঠেলে ফেলা হয়েছে, মানে তাকে মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে। এই কারণে হোমিসাইড বলছে কেসটা। আর তাকে খুন করেছে তারই বয়ফ্রেন্ড, অ্যাকর্ডিং টু দ্য কেস। কেননা ওই রাত্রে মানে 1 বছর আগে ওই রাত্রে তারা একটা বারে ছিল, ওই মেয়েটা আর তার বয়ফ্রেন্ড। তো তাদের মধ্যে আর কি চিৎকার চেঁচামেচি ঝগড়া হয়েছে, তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। এমনকি বারের বাইরে বেরিয়ে এসেও হিট অফ দ্য মোমেন্টে তাদের মধ্যে অনেক এমন কথাবার্তা হয়েছে, অনেক আর কি প্রভোকেটিভ ব্যাপার স্যাপার আর কি দেখা দিচ্ছিল, সবাই সেটা দেখছিল। তো ছেলেটাও অনেক রেগেছিল, মেয়েটাও অনেক রেগেছিল। তো মেয়েটা আর কি পরে ছেড়ে চলেই গেল। ছেলেটা কিছুক্ষণের জন্য তার পিছু করলো, তারপরে কি হলো আমরা কিন্তু জানি না। তবে ধরে নেওয়া হচ্ছে যে এই ছেলেটাই মেয়েটাকে খুন করেছে। অ্যান্ড কেস কিন্তু ওই ছেলেটার বিরুদ্ধে অনেক বেশি স্ট্রং। অ্যান্ড এই কেসের যে প্রসিকিউটিং জাজ, প্রসিকিউটর মানে লয়ার, প্রসিকিউটিং লয়ার, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফেথ কিলিব্রু। তিনি খালি এবারে জেতার জন্য দিন গুনছেন, বিকজ তার জেতার পসিবিলিটি অনেক বেশি। বিকজ এই যে জেমস মাইকেল সাইথ যে অ্যাকিউজড, তার বিরুদ্ধে কিন্তু কেসটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তাকে অডিয়েন্স থেকে শুরু করে প্রায় সবাই দোষী মনে করে নিয়েছে। ঠিক আছে, এমনকি জুরি মেম্বার্সও তাকে দোষী মনে করে নিয়েছে। অ্যান্ড জাজও মনে মনে তাকে দোষী মনে করিয়ে নিয়েছে, শুধু একটা আর কি হিয়ারিংয়ের খালি অপেক্ষা। তো এই ফেথ কিলিব্রিউ কিন্তু জাস্ট দিন গুনছেন যে এই কেসটা একবার জিতলেই তিনি এবারে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিতে প্রমোটেড হয়ে যাবেন। তো ওই ছেলেটার ডিফেন্স লয়ারও আছে এরিক রেসনিক। সে পুরোপুরি চেষ্টা করছে ফেথ ক্লিব্রুর সঙ্গে কথা বলে, পুরোপুরি সে চেষ্টা করছে যাতে আর কি এই ছেলেটাকে আর কি ভালোভাবে ডিফেন্ড করা যায়। তবে মানে যাই হোক, এই কেসের আর কি হিয়ারিং হলো জর্জিয়া হাইকোর্টে। সবাই নিজেদের আর্গুমেন্টস পাস করলো। তারপরে এই কেসে যিনি জাজ, তিনি এবারে আলটিমেটলি জুরি মেম্বার্সদেরকে এবারে কেসটা প্রেজেন্ট করে দিলেন, মানে জুরি মেম্বার্সদেরকে এবারে তাদের হাতে ছেড়ে দিলেন মানে ভার্ডিক্ট দেওয়ার জন্য। আর আপনারা জানেন জুরি মেম্বার্স হচ্ছে 12 জন। আর বেশিরভাগ মেম্বার্স যে আর কি রেজাল্ট ঠিক করবে, মানে বেশিরভাগ মেম্বার্স যদি না বলে, নট গিলটি বলে, তাহলে ছেলেটা নট গিলটি ভার্ডিক্ট পেয়ে যাবে। আর যদি গিলটি বলে তাহলে ছেলেটা গিলটি ভার্ডিক্ট পেয়ে যাবে। মানে আর্গুমেন্টস সব পেশ করার পর, এভিডেন্সেস সব কিছু পেশ করার পর ফাইনাল হিয়ারিং আর কি জুরি মেম্বার্সদের ঘাড়ে আছে, মানে ফাইনাল হিয়ারিং এর রেসপন্সিবিলিটি। তো এরপর থেকে এই সিনেমার আসল ড্রামা, আসল গল্পটা চালু হয়। তো এবারে জুরি মেম্বার্সদের মধ্যে এটা নিয়ে অনেক ডিসকাশনস হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। তো এই যে প্রোটাগনিস্ট যে জুরার নম্বর 2, সে কিন্তু একটা মহা বিড়ম্বনায় পড়ে গেছে। কেন? বিকজ ওই রাত্রে, যে রাত্রে এই মেয়েটা, যে ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, ওই রাত্রে ওই বারটাতে, এমনকি ওই ব্রিজটাতেও এই ছেলেটা মজুদ ছিল। এখন কীভাবে ছিল? তো ওই ছেলেটা আর কি ওই বারে ছিল। সে একটা অ্যালকোহল অর্ডার করে, একটা ড্রিঙ্ক অর্ডার করেছিল। তো সে কিছুক্ষণ ওখানে বসেছিল, কান্নাকাটি করছিল। তারপরে সে ছেলেটা ওখান থেকে বেরিয়ে এলো। তো এখন গাড়ি চালিয়ে ও ও আর কি যাচ্ছে।
আর ঠিক ওই ব্রিজটাতে, যে ব্রিজটার তলায় ওই মেয়েটার লাশ পাওয়া গেছে, ঠিক আছে, ওই ব্রিজটায়, ঠিক আছে, ওই ছেলেটার গাড়ি একটা কিছুর সঙ্গে ধাক্কা লেগে গেছিল। রাতের অন্ধকার, বৃষ্টি হচ্ছে, ওই জন্য দেখা যায়নি যে কোন জিনিসের সাথে ওর গাড়ি ধাক্কা লেগেছে। তো ছেলেটা গাড়ি থেকে বেরিয়ে এসে এদিক ওদিক দেখলো, ব্রিজের তলাতেও দেখলো, কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না, বিকজ তখন পুরো অন্ধকার, সে কিছু দেখতে পায়নি। ওখানে কাছে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা রয়েছে যে এখানে প্রচুর হরিণের যাতায়াত রয়েছে। তো সেটা ধরে নিল যে মেবি হয়তো একটা হরিণকেই মেরেছে, তখন তখন সে ধরে নিয়েছিল। কিন্তু 1 বছর পর, আজকে এই কেসের হিয়ারিংয়ের পর, সে ভাবছে যে ওই রাতে হরিণই মরেছিল তো, নাকি আবার ওই মেয়েটা ছিল হরিণের জায়গায়। বিকজ অন্ধকার ছিল, ওই জন্য তো দেখতে পাওয়া যায়নি যে মেয়েটা আদৌ ওখানে ছিল কি না। আর যদি থাকেও, সে তো দেখতে পায়নি, সে মেয়েটা ধাক্কা খেয়ে তো অলরেডি নিচে পড়ে মরে গেছে। তা এখন হরিণ মরেছে নাকি মেয়েটা মরেছে, এখন সেটা নিয়েও টেনশনে পড়ে গেছে। এখন তো ভাবছে যে মেবি হয়তো ওই মেয়েটাকে মেরে দিয়েছে, আর তার দোষ চেপেছে ওই মেয়েটার বয়ফ্রেন্ড জেমস মাইকেল সাইথের উপরে। আর জেমস সাইথ কিন্তু বারবার বলে যাচ্ছে যে সে নির্দোষ, সে কিন্তু এই খুনটা করেনি। আর জুরি মেম্বার্সদের মধ্যে কিন্তু অনেক ডিসকাশন চলছে, আর সেই ডিসকাশনটাকে আর কি মানে ইনফ্লুয়েন্স করেছে মেনলি এই ছেলেটা, বিকজ প্রত্যেকটা জুরি মেম্বার তো প্রায় ধরেই নিয়েছিল যে এই ছেলেটা দোষী। কিন্তু একমাত্র এই ছেলেটা বলছে যে না, এই ছেলেটা দোষী নয়, এই ছেলেটার মেবি হয়তো কোনো দোষ নেই, বিকজ ওর পক্ষে এভিডেন্সগুলো কিন্তু সঠিকভাবে পেশ করা হয়নি, বায়াসডভাবে পেশ করা হয়েছে। সবাই কিন্তু যথেষ্ট বায়াসড ছিল, বিকজ এই কেসটাকে খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়নি। অ্যান্ড ওই রাত্রে ওই ছেলেটা আদৌ ওখানে গেছিল তার কোনো প্রুফ নেই। আর এই ছেলেটার বিরুদ্ধে যে কোনো সলিড প্রুফ পাওয়া গেছে তাও না, সব সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তো শুধু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের জন্য ওই ছেলেটাকে দোষী মনে করাটা কি ঠিক হবে? এটা কিন্তু জুরি নাম্বার 2 এই আর কি আর্গুমেন্টটা তুলেছে জুরি মেম্বার্সদের সামনে। তো তারপরে আর কি বাকি জুরি মেম্বার্সরাও আস্তে আস্তে এফেক্ট হচ্ছে, তারাও ভাবছে যে মেবি হয়তো সেটা দোষী নাও হতে পারে। তো এখন তার ফলে কি করছে, তারা এখন টাইম নিচ্ছে, তারা এখন ভাবছে। তো এরপরে এখন জুরি মেম্বার্সরা কোন ডিসিশনে আর কি দাঁড়াবে, এরপরে কেসটা কোন দিকে যাবে। তো এই জেমস মাইকেল সাইড যে অ্যাকিউজড, সে কি কেসটা আলটিমেটলি হেরে যাবে, সে কি দোষী সাব্যস্ত হয়ে যাবে? আর এই যে ছেলেটা জুরা নাম্বার 2, সেই রাত্রে ও কি একটা হরিণকেই ধাক্কা মেরেছিল, নাকি ওই মেয়েটাকেই সে ধাক্কা মেরে তাকেই ভুলবশত খুন করে দিয়েছে? আর যদি সেটা করেও থাকে, সেটা কি পরে কেউ জানতে পারবে? পরে কি সেটা কোর্টে এই কেসটা উঠবে? এখন সেটা কি করবে কি করবে না, বাকি ব্যাপার জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এই এটা কিন্তু একটা খুবই ওয়েল রিটেন একটা লিগ্যাল ড্রামা, ঠিক আছে? মানে অনেক কিছু আর কি মেসেজেস উঠছে, এটা দিয়ে কিছু মেসেজেস আমরা পাচ্ছি। মানে লিগ্যাল সিস্টেমের যে লুপ হোলস, সেটা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি। অ্যান্ড সবার একটা যে বায়াসড একটা মানে নেচার রয়েছে কেসের দিকে, সেটাও কিন্তু আমরা ভালোভাবে দেখতে বুঝতে পারছি। আমরা হচ্ছি স্রেফ দর্শক, ঠিক আছে? আমরা দর্শক হিসেবে কি করতে পারি, একটা খেলা বা একটা কেস, ঠিক আছে, আমরা শুনতে পারি, ভালো লাগলে তালি বাজাবো, খারাপ লাগলে প্যাক দেবো, কিন্তু ওখানে গিয়ে আমরা নিজেদের রায় দিতে পারবো না, কেননা আমাদের রায়ের তো কোনো দাম নেই। আমরা না তো জাজ আছি, না আমরা লয়ার, না আমরা জুরি মেম্বার। তো এই জিনিসটা কিন্তু আমাদের খালি মনে হবে, এই জিনিসটা কিন্তু আপনাদের সবার মনে হবে যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন, আপনাদেরও এটা মনে হবে যে এই কেসটা কিন্তু ঠিকভাবে এগোচ্ছে না। তো অনেক আর কি বায়াসড ভাবে যেন সবাই ওই ছেলেটাকে দোষী ধরেই নিয়েছে। শুধু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হচ্ছে, কোনো সলিড প্রুফ কিন্তু রিকভার হয়নি। আর এই ছেলেটা বারবার বলে যাচ্ছে যে সে কিন্তু ওই দিন ওই ব্রিজে ওঠেইনি, কিন্তু কেউ শুনতে রাজি না। আর এখন জুরার নাম্বার 2 এই ছেলেটা ভাবছে যে ও ভুলবশত মেয়েটাকে খুন করে দেয়নি তো। তো মানে ভেবেই দেখুন যে কেস কোন দিকে এগোচ্ছে। তো এখন কি হবে কি হবে না, এটাই হচ্ছে টেনশনের বিষয়। বিকজ ওই ছেলেটার কিন্তু অলরেডি একটা প্রেগনেন্ট গার্লফ্রেন্ড রয়েছে। এখন এই ছেলেটা দোষী সাব্যস্ত হয়ে গেলে এই প্রেগনেন্ট গার্লফ্রেন্ডটার কি হবে? আর তাছাড়া ফেথ কিলিব্রু এই কেসটাকে কিছুতে হারতে চাইছেন না। কেসটা হেরে গেলে তার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হওয়া চলবে না, যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হওয়া হবে না। তো ওনার কাছে এই ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পোস্টটা
এই কেসের থেকেও বেশি দরকারি আর কি একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো এই বায়াসনেস ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো লিগ্যাল ড্রামাটা বেশ ভালোভাবেই লেখা হয়েছে, অ্যান্ড এটা কিন্তু বেশ এনজয় করেছি থরলি। আর এই সিনেমার যিনি ডিরেক্টর, তার নাম ক্লিন্ট ইস্টউড। তো ক্লিন্ট ইস্টউডের নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। আপনাদের মধ্যে যারা যারা আর কি হলিউড সিনেমাকে ফলো করেন তারা কিন্তু ক্লিন্ট ইস্টউডের নাম অবশ্যই শুনে থাকবেন, বিকজ ওয়েস্টার্ন সিনেমার তিনি সুপারস্টার। ওয়েস্টার্ন সিনেমাকে ক্লিন্ট ইস্টউড থেকে আমরা আর কি এই জনরাটাকে চিনেছি, এই ওয়েস্টার্ন সিনেমার জনরাটা ক্লিন্ট ইস্টউডের জন্য আমরা চিনেছি। তার সেই স্টাইলিশভাবে বন্দুক চালানোর সেই স্টাইলটা আপনাদের সবার নিশ্চয়ই জানাই থাকবে, যেটার থেকে রজনীকান্ত তারপর আরও অনেক আমাদের ইন্ডিয়ান হিরোসরা ইন্সপায়ার হয়েছে। তো সেই ক্লিন্ট ইস্টউড তিনি কিন্তু অনেক ভালো ভালো সিনেমা ডিরেক্ট করেছেন, আর তার মধ্যে জুরার নাম্বার 2 কিন্তু একটা। এখন ওনার বয়স 93, কিন্তু এই বয়সেও তিনি বেশ দারুণ দারুণ সিনেমা ডিরেক্ট করছেন। তো এই সিনেমাটা কিন্তু তার মধ্যে একটা। আর যে মেয়েটা মারা গেছে, ঠিক আছে, যে মেয়েটার মানে ওই ওই মানে যে মেয়েটার খুন হয়েছে, ওই মেয়েটার রোলে যে রয়েছে সে কিন্তু ক্লিন্ট ইস্টউডের মেয়ে, ফ্রান্সেসকা ইস্টউড। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ট্রিভিয়া। তো আপনাদের মধ্যে যা যা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে সিনেমাটা আপনাদের কেমন লেগেছে। আর যা যা দেখেননি তাদেরকে আমি এক্ষুনি সাজেস্ট করছি এই সিনেমাটা আপনারা অবশ্যই চেক আউট করুন, ঠিক আছে। তো এই যে লিগ্যাল ড্রামার যে টেনশনটা, এটা আপনারা খুব বেশি করে ফিল করবেন। আর যেটা বললাম যে দর্শক হিসেবে আপনারা কিন্তু অনেক ব্যাপার স্যাপার বুঝতে পারবেন, কিন্তু আপনাদের রায়ের কোনো দাম নেই। এই ব্যাপারটা আপনাদের কিন্তু বারবার মনে হবে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।